ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা আগের দিন আমরা আয়ন সম্বন্ধে জেনেছিলাম, তাই তো। পরমাণু আর আয়ন দুটো শব্দের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে আয়ন। কেমন? যেমন সোডিয়াম, এটা একটা পরমাণু, একটা সোডিয়ামের পরমাণুকে বোঝাচ্ছে, কিন্তু যখনই নিকটতম সুস্থির ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, তখন সেটা আয়নে পরিণত হয়। দেখা গেছে সোডিয়ামের ক্ষেত্রে দেখা গেছে একটি ইলেকট্রন সে ত্যাগ করে, তখন দেখা যায় সোডিয়াম এক একক ধনাত্মক তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়ে যায়, তখন সেটা আয়ন হয়ে যায়। কেমন? ঠিক সেই রকম পটাশিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে পটাশিয়াম প্লাস আয়ন। কেমন? জিঙ্ক ধাতু যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 2+, দুটো প্লাস। কেমন? কপার, তামা যদি ইলেকট্রন দুটো ত্যাগ করে, 2+। কখনো আবার বিশেষ ক্ষেত্রে দেখা গেছে যে কপার 3টে ইলেকট্রনও ত্যাগ করছে, তখন এক্ষেত্রে 3টে প্লাস হচ্ছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করলে এই রকম হচ্ছে। আবার আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখেছি কি, ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করেছে, এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করেছে। এক্ষেত্রে কটা ইলেকট্রন ত্যাগ করেছে? 3টে। এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, এখানেও দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, এখানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এখানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। এখানে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়ে যাচ্ছে, আয়নে পরিণত হয়ে যাচ্ছে। কেমন? ফ্লুরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ফ্লুরিন আয়নে পরিণত হয়ে যাচ্ছে। কেমন? অক্সিজেন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটাও একটা আয়নে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এগুলো সব হচ্ছে পরমাণু, এগুলো সব হচ্ছে আয়ন। এই কটা আয়ন দেখো, ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন, এগুলিকে আমরা বলি ক্যাটায়ন। আর এগুলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, এগুলোকে বলি আমরা অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্বন্ধে আমরা জেনেছি। এরপর যখন পরমাণুগুলো তড়িৎ যোজ্যতায় যুক্ত হচ্ছে, তখন কি দেখা যাচ্ছে যে তাদের বিপরীত তড়িৎগ্রস্ত কণাগুলো পরস্পর তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে, এবং মোট তড়িৎ শূন্য হয়ে যাচ্ছে। যুক্ত হওয়ার পর মোট তড়িৎ, তার মানে যত পরিমাণ ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন, ঠিক তত পরিমাণ ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন যুক্ত হবে। মোট তড়িতের পরিমাণটা যেন একই থাকে। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে Na+ আর Cl-, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে পরস্পর প্রশমিত হয়ে গেল, NaCl তৈরি করলো। যখনই আমরা ক্যালসিয়াম এর ক্ষেত্রে আমরা দেখেছি এখানে দুটো প্লাস, তার 2 একক ধনাত্মক, কিন্তু ক্লোরিনের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, এই ক্লোরিন আয়নটা, অ্যানায়নটা দেখছি কত? একটা। তাহলে আমি যদি দুটো ক্লোরিন
অ্যানায়ন নিই, তাহলে মোট তড়িতের পরিমাণ, এটা ধনাত্মক তড়িৎ 2 একক, এখানে 2 একক ঋণাত্মক তড়িৎ হলো, মোট তড়িতের পরিমাণটা 1 হলো। দেখ, যদি একটা ক্লোরিন থাকতো তাহলে 2 একক ধনাত্মক তড়িৎ, ক্লোরিন একটা ক্লোরিন অ্যানায়ন হলে 1 একক, তাহলে একটা ক্লোরিন অ্যানায়ন যুক্ত হবে না, দুটো অ্যানায়ন যুক্ত হবে, তখন মোট তড়িতের পরিমাণটা 1 হলো। তখন সেক্ষেত্রে তাহলে ক্যালসিয়াম একটা পরমাণু আর ক্লোরিন দুটো, তখন আমরা CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেতটা লিখলাম। এবার ক্যালসিয়াম আগে কেন, ক্লোরিন পরে, এটা আগের দিনই বলেছি আমরা। ক্যালসিয়াম ধনাত্মক ধাতু আগে থাকে এবং অধাতুকে পরে ডাকা হয় সংকেত লেখার সময়। কেমন? এই আয়ন, পরমাণু আয়ন ছাড়া আর একটা শব্দের সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে, মূলক। মূলকটা আর কিছুই নয়, মূলকটা হচ্ছে 2 বা তার বেশি পরমাণু জোট একটা একক পরমাণুর মতো আচরণ করে, তখন সেটাকে বলি আমরা মূলক। কেমন? ধরো যেমন NO3, কেমন, এইটা একটা মূলক। NO3 এইটা একটা মূলক। কেমন? এইটা একটা মূলক। আবার ধরো OH হাইড্রক্সিল মূলক। কেমন? এটাও একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, কিন্তু এই যে হাইড্রক্সি মূলক, এখানে কে আছে? অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে, এই দুটো পরমাণু যুক্ত হয়ে ঠিক একটা পরমাণুর মতো আচরণ করছে। যখনই কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, পুরো জোটটা একটা পরমাণুর মতো আচরণ করবে। এবং এখানে হাইড্রক্সি মূলকের আধান কত দেখছি? 1 একক ঋণাত্মক, তার মানে এটা একটা অ্যানায়ন। নাইট্রেট মূলক, এটাও একটা অ্যানায়ন। কেমন? এই রকম আমরা অনেক কটা মূলকের সঙ্গে আমরা পরিচিত হব। এক যে সালফেট মূলক, তাহলে এটা হচ্ছে নাইট্রেট, এটা হচ্ছে হাইড্রক্সিল, হাইড্রক্সিল মূলক। SO4, দুটো, এটা হচ্ছে সালফেট মূলক। এটা হচ্ছে কার্বনেট মূলক। কার্বনেট মূলক। আচ্ছা, তারপরে বাইকার্বনেট মূলক, HCO3, এইটা একটা বাইকার্বনেট মূলক। বাইকার্বনেট মূলক। কেমন? তাহলে এই ছাড়া আমাদের অনেক মূলক আমরা জানি, হ্যাঁ, যেগুলো আমাদের রাসায়নিক বিক্রিয়া যখন আমরা লিখব তখন, বা যখন সংকেত তৈরি করব, তখন সেই মূলকগুলো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। যেমন আর একটা, এগুলো সব তো দেখছো ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। অ্যামোনিয়াম মূলক একটা আছে, NH4, এটা প্লাস, অ্যামোনিয়াম
মূলক। ঠিক আছে, এইবার আমি এইখান থেকে এই মূলকগুলোর বা এই আয়নগুলোর যোজ্যতা কত সেইটা আমরা নির্ণয় করব। যোজ্যতা মানে একটা পরমাণু যখন একটা পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে সেই যুক্তর ক্ষমতাটা যোজ্যতা। এখানে যেহেতু তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়েছে, এগুলো ধনাত্মক কিছু আয়ন আছে, কিছু ঋণাত্মক আয়ন আছে। এরা তড়িৎ যোজ্যতায় যখন যুক্ত হয় তখন ইলেকট্রন আদান প্রদান করে হয়। যে যতগুলো ইলেকট্রন ছাড়বে তার যোজ্যতা তত, কোনো একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তার যোজ্যতা তত। তাহলে আমরা এখানে এই যে তড়িতের পরিমাণ, সেই পরিমাণটা দেখলেই বুঝতে পারবো তার যোজ্যতা কত। তাহলে এখানে সোডিয়ামের এর যোজ্যতা কত? এর যোজ্যতা 1। কেমন? তাহলে যোজ্যতা কত? 1। ক্যালসিয়ামের যোজ্যতা 1, জিঙ্কের যোজ্যতা 2, কপারের যোজ্যতা এখানে 2, এখানে 3, ক্লোরিনের যোজ্যতা 1, ফ্লুরিনের যোজ্যতা 1, অক্সিজেনের যোজ্যতা 2। এক্ষেত্রেও মূলকেরও এর যোজ্যতা কত? 1। এর যোজ্যতাও কত? হাইড্রক্সিল বা হাইড্রক্সাইডের মূলকের যোজ্যতা এরও 1। সালফেটের যোজ্যতা কত? 2। কার্বনেটের যোজ্যতা কত? 2। বাইকার্বনেটের যোজ্যতা কত? বাইকার্বনের যোজ্যতা একটা মাইনাস, তাহলে 1। কেমন? ফসফেট আর একটা 3 যোজ্যতা এরকম। ফসফেট PO4 3-। তাহলে এই ফসফেটের যোজ্যতা, এই মূলকটার যোজ্যতা কত? তাহলে এর যোজ্যতা হবে 3। কেমন? তাহলে এই মূলকগুলোকে আমরা বিভিন্ন একযোজী মূলক, দ্বিযোজী মূলক, ত্রিযোজী মূলক এইভাবেও আমরা শ্রেণী বিন্যাস করতে পারি। এখানে একযোজী মূলক কোনগুলো? নাইট্রেট মূলক, হাইড্রক্সাইড মূলক, বাইকার্বনেট মূলক, নাইট্রেট মূলক, এগুলো একযোজী। দ্বিযোজী কোনগুলো? সালফেট মূলক, কার্বনেট মূলক। ত্রিযোজী হচ্ছে ফসফেট মূলক। কেমন? তাহলে এই যে এই পরমাণু জোটগুলো, এগুলো যেটা মূলক, সেটা যখন কারোর সঙ্গে যুক্ত হচ্ছে তখন একটা পরমাণুর মতো সম্পূর্ণ আচরণ করছে। কেমন? একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। ধরো যখন আমরা সোডিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে দেখেছি, কি দেখেছি? দুজনকার তড়িতের পরিমাণ এক, কিন্তু বিপরীত তড়িৎগ্রস্ত পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। এটা সোডিয়াম ক্লোরাইডের একটা অণু, বা এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত। এইবার ধরো ক্যালসিয়াম সঙ্গে কার্বনেট যদি যুক্ত হয় তাহলে কি করবে? ক্যালসিয়াম কার্বনেট এরও দুটো প্লাস দুটো মাইনাস, তাহলে পরস্পরকে প্রশমিত করবে।
কেমন? যদি এরকম হতো সোডিয়াম সালফেট, ধরো সোডিয়াম একটা প্লাস আর সালফেট দুটো মাইনাস, তাহলে এক্ষেত্রে কি হতো? এক্ষেত্রে তাহলে এই যে সালফেট মূলকটা এ তড়িতের পরিমাণ 2 একক ঋণাত্মক, কিন্তু সোডিয়ামের দেখছি 1 একক ধনাত্মক, তাহলে দুটো সোডিয়াম ক্যাটায়ন দরকার, তাহলে দুটো সোডিয়াম ক্যাটায়ন দরকার। এখন এই অবস্থায় তড়িতের পরিমাণ দুদিকেই সমান হলো, মোট পজিটিভ আধান মোট নেগেটিভ আধান দেখো সমান হয়েছে। এটা করতে গিয়ে কি দেখা গেল যে সোডিয়াম দুটো লাগলো আর সালফেট মূলক একটা লাগলো। তাহলে যে সোডিয়াম সালফেট এই যে যৌগটা তৈরি হলো বা সোডিয়াম সালফেটের এটা একটা অণু বা সোডিয়াম সালফেটের এটা হচ্ছে সংকেত। কেমন? তাহলে আমরা যদি যোজ্যতা জানি, তড়িৎ যোজ্যতায় যদি মূলক বা বিভিন্ন আয়নগুলোর যদি যোজ্যতা জানি এবং তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করবে সেই যৌগের সংকেত কি হবে বা একটা অণু সংকেতটা বা গঠনটা কীরকম হবে সেইটা আমরা যোজ্যতা জানলেই আমরা বুঝতে পারব। কেমন?